দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি রশিদ স্যার। আজকে তোমাদের বাংলা বিষয়ের একটা গল্প জ্ঞানচক্ষু, লেখিকা আশাপূর্ণা দেবীর সেই গল্পটা তোমাদের কিন্তু আলোচনা করব। এখন প্রথম একটু কথা বলে রাখি, এর আগেও আমি বারবার এই কথা বলেছিলাম যে বিষয়ই হোক না কেন, সেই বিষয়ের যে অধ্যায়টি আমরা পড়ব তার যদি একটা সারসংক্ষেপ কিংবা সংক্ষিপ্ত বিষয়টাকে বা একটা রূপরেখা মাথার মধ্যে তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই বিষয় সম্বন্ধে যে ধারণাটা জন্মাবে সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ধারণা তৈরি হবে। তাহলে এসো, আজকে আমরা যে জ্ঞানচক্ষু গল্পটা পড়ব, এই জ্ঞানচক্ষু গল্পের যে রূপরেখা একটা, সেটা প্রথমে একটু তৈরি করি। ঠিক আছে? তাহলে প্রথমেই বলি যে গল্পের তো কিংবা কবিতার তো একটা নামকরণ হয়। তো এই নামকরণটা কি? জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু মানে আমরা যে মানুষ চক্ষু দ্বারা, দুটো চোখ দ্বারা যা প্রত্যক্ষ করছি সেই ধরনের কোনো চক্ষু নয়। এই জ্ঞানচক্ষু হলো জ্ঞান বা কোনো জ্ঞান অর্জন করার পরে যে আমাদের নতুন এক জ্ঞানের সৃষ্টি হয়, সেটাই কিন্তু জ্ঞানচক্ষু। দেখো, আমি ছোট্ট এই শব্দটাকে একটু ভেঙে ভেঙে বোঝানোর জন্য আমি একটা ছক বা মানচিত্রের মতো তৈরি করেছি। দেখো, আমরা বলছি জ্ঞানচক্ষু। প্রথমেই আসি, আমরা জ্ঞানচক্ষুকে বলছি অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। অভিজ্ঞতা লব্ধ জ্ঞান কি রকম? ধরো, এই জ্ঞানটা একটু সবই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, কিন্তু এই জ্ঞানটা একটু আলাদা। কেমন? ধরো, তুমি তোমার বন্ধুকে বলেছো কিংবা বান্ধবীকে বলেছো, দেখ, এবারে পরীক্ষায় যখন একসাথে আমাদের সিটটা পড়েছে, তুই কিন্তু আমাকে অঙ্কগুলো দেখাস, আমি কিন্তু ইংরেজিতে তোকে বাকি লেটার বা প্যারাগ্রাফ রাইটিং এগুলো কিন্তু দেখাবো। এই কথা হয়েছে, তুমিও একেবারে আত্মবিশ্বাসে আত্মহারা পরীক্ষায় গেছো, বান্ধবী কিংবা বন্ধু তোমাকে কিন্তু দেখায়নি। এই দেখাবো, ধরো আমারগুলো সেরে নি, এই করতে করতে তার মানসিকতাতে আছে আমি ওকে দেখাবো না, ওকে বিপদে ফেলবো। তো তুমি বন্ধুকে সেই আঙ্গিকে কিন্তু এতদিন চেনোনি, তোমার যে জ্ঞানটা ছিল বন্ধু সম্পর্কে সেটা কিন্তু একটা সুন্দর ধারণা ছিল। এরপরে কি হলো না, এরপরে তোমার ধারণা জন্মে গেল বন্ধু বা বান্ধবীর প্রতি যে তুই আমাকে দেখালি না। এই যে জ্ঞান, নতুন একটা জ্ঞান তৈরি হলো, এইটাই তোমার জ্ঞান চক্ষু কিন্তু খুলে গেল। এই জন্য একে আরেকটা আম, দিক দিয়ে দেখানো হয়েছে। দেখো, অজানার আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত সত্যকে প্রত্যক্ষ করা। তাহলে তোমার এটা জানা ছিল না, অজানার আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত সত্য। প্রকৃত সত্য ওটাই, ওর চরিত্র এটাই, আমি দেখাবো না, কিন্তু তোমাকে কথা দিয়ে কথা রাখেনি। এই যে তোমার জ্ঞান হওয়াটা, এটাই হচ্ছে জ্ঞান চক্ষু। আরেকটাকে আরেকটা যদি বলি আমরা, জ্ঞান চক্ষুর অর্থটা জ্ঞানের আলোকে বিকাশলব্ধ বাস্তব জ্ঞান। জ্ঞান তো আমাদের সব সময়ই হচ্ছে, কিন্তু জ্ঞানের আলোকে বিকাশলব্ধ, যেটা তোমার বিকশিত হলো বা যেটা নতুন ভাবে তুমি যে জ্ঞানটা পেলে, যে ও আমাকে ধোঁকা দিয়েছে, এই জ্ঞানটা হচ্ছে তোমার বাস্তব জ্ঞান, যেটাই হচ্ছে জ্ঞান চক্ষু। এখন আমরাও দেখব এই গল্পে যে চরিত্রের কথা আমরা বলবো, সেই চরিত্রের তার জ্ঞান চক্ষু কিভাবে খুলেছিল। তাহলে প্রথমে লেখিকা সম্পর্কে দুই একটা কথা তোমাদের জেনে রাখা ভালো, বলি, খুব বিস্তারিত কিছু বলছি না। লেখিকা আশাপূর্ণা দেবী, তিনি জন্মগ্রহণ করেছিলেন তার মামার বাড়ি কলকাতার পটলডাঙ্গাতে। সেটা সালটা ছিল 1909 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। যদিও সেটা তার মামার বাড়ি, তার আসল বাড়ি বা যেটা তার আদি বাড়ি ছিল, সেটা ছিল হুগলি জেলার কমলপুর গ্রামে। ঠিক আছে? যাই হোক, বাবা
ছিলেন হরেন্দ্রনাথ গুপ্ত, যিনি নিজে একজন ভালো শিল্পী ছিলেন, এবং মা ছিলেন সরলা সুন্দরী দেবী। যাই হোক, এখন আহ, এই আশাপূর্ণা দেবী লেখিকা ছোটবেলায় কিন্তু খুব দুরন্ত ছিলেন, এবং আম, এত মানে কি বলবো, আম, দুষ্টুমি করতেন কিংবা এত ডানপিটে ছিলেন যে তাকে ডাকনামই দেওয়া হয়েছিল সৃষ্টি ছাড়া। তাকে সৃষ্টি ছাড়া বলা হতো। তো যাই হোক, তিনি কিন্তু মেধাবী ছিলেন, অত্যন্ত মেধাবী ছিলেন। একটা আম, গল্প আছে বা শোনা যায় যেটা, যে তার তখনকার দিনে তো মেয়েদের লেখাপড়ার বিশেষ একটা প্রাধান্য ছিল না। তো তার দাদা যখন বা তার দাদারা যখন গৃহশিক্ষক পড়াতে আসতেন, তারা যখন পড়তে বসতো, উনিও পাশে এসে বসতেন, এবং শুনে শুনে নাকি তিনি পুরো বর্ণমালাটাই নিজে মুখস্থ করে ফেলেছিলেন এবং শিখে ফেলেছিলেন। যদিও তার এই আমাদের যে প্রথাগত শিক্ষা, বিদ্যালয়ের যে প্রথাগত শিক্ষা, এই প্রথাগত শিক্ষা খুব একটা না থাকলেও তিনি নিজে নিজেই মানে স্বশিক্ষায় কিন্তু শিক্ষিতা হয়েছিলেন, এবং তিনি লিখতেন, লেখালেখি করতেন, এবং অন্যান্য সব বিশিষ্ট লেখক কবিদের তিনি কবিতা, গল্প এগুলো খুব পড়তে ভালোবাসতেন, এবং এগুলো পড়ে পড়ে তার মধ্যে যে ধারণা তৈরি হয়েছিল তা দিয়েও তিনি কিন্তু লিখতে শুরু করেন। মাত্র 14 বছর বয়সে তিনি প্রথম একটা কবিতা লিখলেন, এবং সেই কবিতাটা শিশু সাথী, শিশু সাথী নামে পত্রিকাতে প্রকাশিত হলো 1922 খ্রিস্টাব্দে। 1922 খ্রিস্টাব্দে শিশু সাথী পত্রিকাতে প্রথম তার এই লেখা একটা কবিতা কিন্তু প্রকাশিত হয়। এরপরে বছর 15, 14 বছর পর 15 বছর বয়সে তার কিন্তু বিবাহ হয়ে যায়। আহ, তার স্বামীর নাম হচ্ছে কালিদাস গুপ্ত। হ্যাঁ, কালিদাস গুপ্তের সাথে তার বিবাহ হয়, এবং উম, যা হয়, তখন তো ওই 18 বছর হলে বিয়ে দিতে হবে মানে এরকম ব্যাপারটা তো ছিল না। তাই ওই 15 বছর বয়সে তার বিবাহ হয়ে গেছে, এবং গৃহের বিভিন্ন ধরনের টুকিটাকি কাজকর্ম যেগুলো সেগুলো তাকে করতেই হতো, এবং এইগুলো করার পর তিনি কিন্তু তার লেখালেখি বাকি সময়টা কিন্তু নিজেকে নিয়োগ করে রাখতেন। ঠিক এই বছরই প্রথম তিনি বড়দের জন্য লিখলেন যেটা, পত্নী ও প্রেয়সী। পত্নী ও প্রেয়সী, এই একটা গল্প লিখলেন, যেটা আনন্দবাজার পত্রিকায় শারদীয় সংখ্যাতে এটা প্রকাশিত হলো। ব্যাস, চতুর্দিকে নাম ছড়িয়ে পড়লো। এইভাবে বিভিন্ন লেখালেখি লিখতে লিখতে তিনি এমন একটা পর্যায়ে এসে পৌঁছালেন যখন তাকে আর পিছন ফিরে তাকাতেই হলো না। ঠিক আছে? তো এই জন্য অবশ্য তিনি অনেকগুলো সম্মানিত হয়েছেন। যেমন ধরো, তোমার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1975 খ্রিস্টাব্দে। রবীন্দ্র পুরস্কার তিনি পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তো বিভিন্ন সম্মানে তিনি ভূষিতা হয়েছেন। এরপরে 1995 খ্রিস্টাব্দে তিনি দীর্ঘ আহ, অসুস্থতার মধ্যে দিন কাটান, এবং 1995 খ্রিস্টাব্দের 13 জুলাই তিনি আমাদের পৃথিবী ছেড়ে চলে যান। এই হলো মোটামুটি লেখিকা আশাপূর্ণা দেবীর জীবনের স্বল্প কিছু কথা। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি, ওই যে বলছিলাম যে একটা চিত্র, মনের মধ্যে একটা চিত্র আমরা কিন্তু তৈরি করব, সেটা কি না গল্প সম্বন্ধে। তাহলে কি হবে, তাহলে তোমরা দেখবে যখন আমরা গল্পটা পড়বো, তখন যে চরিত্রগুলো, প্রধান চরিত্র, অপ্রধান চরিত্র যেগুলো আছে, সেগুলো সম্বন্ধে আমাদের কি হবে, তাদের চরিত্র সম্বন্ধে ধারণা তৈরি হয়ে গেলে আমাদের গল্পটা কিন্তু খুব সহজ মনে হবে, এবং বোধগম্যতা এত সুন্দরভাবে আসবে যে ওটার থেকে তুমি একটা সাহিত্যের সত্যি সত্যি রসস্বাদন করতে পারবে। তাহলে এসো আমরা দেখি কোন কোন চরিত্রগুলো আছে, এবং সেই চরিত্রগুলো বর্ণনাগুলো একটু একটু করে দিচ্ছি আর কি। বলি, আশাপূর্ণা দেবীর যে আহ,
যেখান থেকে এটা নেওয়া হয়েছিল অর্থাৎ উৎস, সেটা হচ্ছে কুমকুম নামক গল্প। ঠিক আছে, এই কুমকুম নামক গল্প থেকে, এই সংকলন থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে চরিত্রগুলো বলি। প্রথমেই আছে একটা চরিত্র, সেটা হচ্ছে তপন। এই তপন এই গল্পের কিন্তু কেন্দ্রীয় চরিত্র, প্রধান চরিত্র। আর এর স্বভাবটা কেমন বা এর চরিত্রের বৈশিষ্ট্যগুলো কি কি, একটা বলি। কল্পনা প্রবণ, যদিও তপনের বয়স তো বেশি নয়, যদিও আহ, ছেলেদের বা মেয়েদের ওই বয়সটাতে একটু কল্পনা প্রবণ প্রত্যেকেই হয়। সেটা বাস্তবের সঙ্গে মিল থাকে, অনেকটা বাস্তবের সঙ্গে মিল থাকে না। কল্পনাগুলো বিভিন্ন ধরনের হতে পারে। তো তপনও ছিল কিন্তু কল্পনা প্রবণ এবং সাহিত্য প্রেমী। অর্থাৎ সেই বয়সে সে কিন্তু সাহিত্য চর্চা নয়, সাহিত্যে পড়তে ভালোবাসতো, কিছু কিছু লিখতে ভালোবাসতো। এইটা ছিল তার স্বভাবের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য। আরো দেখো, এই যে আত্মমর্যাদাবোধ সম্পন্ন, এটা কিন্তু আমি এখন আর বলছি না যে আত্মমর্যাদাবোধ সম্পন্ন কোন জায়গাটাতে। একদম গল্পটা পড়তে পড়তে তোমরাই বুঝতে পারবে যে সত্যি তার আত্মসম্মান বোধ যে বিষয়টা ছিল, এটা তোমরা ধরতে পেরেছো। তারপরে আরেকটা চরিত্রের কথা বলি, ওই ছোট মাসি। হ্যাঁ, তপন গেল, তপনের ছোট মাসি। তো গল্পটা শুরুই হয়েছে যে তপনের ছোট মাসির বিয়ে উপলক্ষে সে মামা বাড়িতে গেছে। কেমন, এবং ছোট মাসির সঙ্গে ওর একটু সম্পর্কটা বলে দিই, যদিও মাসির সম্পর্ক, কিন্তু বন্ধুর মতোই তার সম্পর্ক, যেহেতু তার সঙ্গে ওই বছর আষ্টেকের এইরকমই কিন্তু বয়সের ব্যবধানটা, ফলে কি হয়, সমস্ত ঘটনা তার মাসিকে গিয়ে সে সমস্ত বলে আর কি, তাই বন্ধুর মতোই। তো ছোট মাসি সে কেমন না সহানুভূতিশীল একটু, এই সরি, ছোট মাসি একটু বন্ধুত্বপূর্ণ, যেহেতু তার সঙ্গে ওই বন্ধুত্বপূর্ণ আচরণগুলো করে। দ্বিতীয়ত হচ্ছে কি, স্নেহময়ী। হ্যাঁ, ভালোবাসে, প্রত্যেককে সে ভালোবাসে এবং ভালোবাসতেও পারে। এবং স্বামী গর্বে গর্বিতা, এটাও আমি বলছি না কেন স্বামী গর্বে গর্বিতা, কারণ গর্ব তখনই সাজে নাকি, গর্ব তখনই অলংকার হয় যখন গর্বের বিষয়বস্তুগুলো কোথাও থাকে। আমরা দেখব যে তার মাসি কেন মেসোকে নিয়ে গর্ব অনুভব করেছেন। এরপরে আসি আমরা তপনের ছোট মেসো, অর্থাৎ নতুন মেসো, যে মাসির সাথে বিয়ে হয়েছে। এই মেসো, তিনি একজন প্রফেসর। হ্যাঁ, আর সাথে সাথে তিনি কিন্তু একজন লেখক। ঠিক আছে, তার স্বভাবের যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে বলছে সহানুভূতিশীল। আমরা দেখব যে তিনি সহানুভূতি একটা দেখাচ্ছেন, গল্পের মধ্যে আছে। দ্বিতীয়ত হচ্ছে আহ মিশুকে অত্যন্ত মেলামেশা করেন, আর এই মেলামেশার জায়গাটা থেকে কিন্তু তপনের সেই জ্ঞান চক্ষুটা হবে, দেখব পড়বো যখন। এবং আত্মপর, এটা তো অবশ্যই তার মধ্যে এটা আছে। এবং অন্যান্য যে চরিত্রগুলো, যেগুলো আমরা গল্পের পরিসরে বিশেষ পাইনি, গল্পের পরিসর অত্যন্ত কম, সেই জায়গার চরিত্রগুলো হচ্ছে না তপনের বাবা, মা, মামা, কাকা, এরা সমস্ত ক্ষণিকের জন্য গল্পে এসছে, এদেরকেও জানা হয়ে গেল। এরপরে বলি যে এই যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলো অবলম্বনে যে গল্পটা আশাপূর্ণ দেবী করেছেন, সেটা হচ্ছে জ্ঞানচক্ষু। কিন্তু আমি এখন বলছি না জ্ঞানচক্ষুর জায়গাগুলো কোথায় কোথায়, একদম গল্পের শেষে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তারপর আমি বলবো, যদি বুঝতে না পারো, যে জ্ঞানচক্ষু তার কোথায় কোথায় খুলেছিল। কেমন, তাহলে শুরু করি। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী। কথাটা শুনে তপনের চোখ মাতবেল হয়ে গেল। আমরা তো আগেও বলেছি, তোমরা আগেও জেনেছো, যে ছোট গল্প শুরু হবে ঠিক যেন দুম করে শুরু হওয়ার মতো, হঠাৎ শুরু হয়ে গেল, এবং শেষটাও হয়ে যাবে কিন্তু হঠাৎ। রবীন্দ্রনাথ তো বলেছিলেন যে গল্পটা কি হবে, শেষ হয়েও হইল না শেষ। দেখব কিভাবে গল্প শেষ হয়েও শেষ হলো না, শুরু তো হয়েছে দুম করে একদম। কিভাবে, কথাটা শুনে তপনের চোখ মাতবেল হয়ে গেল। মার্বেল বলতে
তোমরা এখন এগুলো জানবেই না, তোমাদের তো এই এই সময় তো তোমরা এখন বিভিন্ন গেম হচ্ছে ইনডোর গেম এবং মোবাইল, এগুলো নিয়ে ব্যস্ত। আমাদের সময় আমরা কিন্তু কাঁচের যে গুলি থাকতো সেগুলোকে মার্বেল বলা হতো, এগুলো আমরা খেলতাম। দাঁড়াও, আমার বেশ একটা গল্প মনে পড়েছে। কথাটা হচ্ছে যে তোমাদের প্রত্যেককে বলি যে ইচ্ছা শক্তিটা তোমার যদি প্রবল থাকে তাহলে কিন্তু তুমি শিখতে পারবেই, পারতেই হবে তোমাকে। আর যদি তোমার ইচ্ছাটা না থাকে, করবো না, পারবো না, হবে না, বা আমি পড়বই না, সেই শিক্ষকের বাবারও 7 দিনে তাকে পড়ানোর। এরকম আমার একটা তিক্ত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করি, ছোট্ট গল্প শোনো। আমি তখন পুরুলিয়াতে, তো বাচ্চাদের ওই পড়াতাম তখন। আহ, আমিও গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ঠিক এই সময়টাতে। তো একটা বাচ্চাকে আমি পড়াতে গেছি, ক্লাস 3 হবে হয়তো, ঠিক মনে নেই। তো খুব ধুরন্ধর ছেলে, এত ডানপিটে এসে পড়বে না, ইতিমধ্যে তার দুটো তিনটে একদম ক্লিন বোল্ড করে দিয়েছে শিক্ষকদের, তারা ব্যাক টু প্যাভিলিয়ন। আমি গেছি, তার বাবা বলছেন মাস্টারমশাই, এর কি হবে, এর একটু অত্যন্ত চঞ্চল। আমি বললাম হ্যাঁ, কেন হবে না, দেখি না চেষ্টা করে। তো আমি ভাবছি হ্যাঁ, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাকে প্রথম দিন আমি বসিয়েছি, সে তো কিছুতেই বসবে না, কিছুতেই কাজ করবে না। আমি বললাম তোমার কি ভালো লাগে, বলে আমার খেলতে ভালো লাগে। কি খেলো? না, আমি গুলি খেলি, মানে মার্বেল খেলি। আমি বললাম বেশ, তাহলে তাই হবে। মা বাবাকে বলা যাবে না, আমি কালকে গুলি নিয়ে আসবো, অর্থাৎ কাঁচের মার্বেল নিয়ে আসবো এবং দুজনে খেলবো। ঠিক আছে, বাইরে যাবো না কিন্তু, তাহলে তো জেনে যাবে সবাই। আমরা দরজা বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু খেলতে শুরু করবো। যেমন কথা তেমনি কাজ। পরদিন আমি কাঁচের গুলি পকেটে পুরে নিয়ে চলে এসেছি এবং বললাম দেখো আমার অনেক গুলি আছে। কতগুলো আছে দেখো তো? বলছে গুনে দেখলো, বল 10টা। তোমার কাছে কটা আছে? ওর কাছে অনেকগুলো ছিল। গুনে গুনে আমি বললাম ঠিক আছে, তুমিও 10টা নাও। তাকেও 10টা দেওয়া হলো, আমার 10টা দেওয়া হলো, এবং আমরা দুজনে খেলছি। খেলতে খেলতে এমন সময় কি হলো, ও কয়েকটা জিতে ফেলেছে আমার কাছ থেকে। তখন আমি ওকে বলছি যে এই তোর তোমার কতগুলো ছিল? বলে 10টা। এখন কটা হয়েছে? গুনছে, গুনতে গুনতে বলে কি 14টা। আমি বললাম এই রে, তাহলে আমি হেরে গেছি, তোমার বেশি হয়ে গেছে না? বলে হ্যাঁ। আমার তাহলে কটা আছে গুনে দেখো তো। তো গুনছে 1 2 3 4 5। বলে মাস্টার, তুই আমাকে পড়াছিস, আমি খেলবো নাই। ব্যাস, ওই যে তার মাথায় আছে আমি পড়বো না। তা খেলার ছলেই হোক, যেভাবেই হোক পড়ানোর চেষ্টা করলেও সে কিন্তু পড়বে না। যাই হোক, এই মার্বেল হচ্ছে কাঁচের গুলি, যেটা সেই সময় খেলা ছিল। কিন্তু চোখ মার্বেল হয়ে গেল মানে, চোখ মার্বেল হয়ে যাওয়া মানে স্থির হয়ে যাওয়া। নতুন মেসোমশাই বিয়ে বাড়িতে এসছে, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে। মাসির সাথে যে নতুন মেসোর বিবাহ হয়ে গেল, সেই মেসোমশাইয়ের কথা এখানে বলা হয়েছে। সেই তিনিই নাকি বই লেখেন। এইটা তার কাছে আশ্চর্যের। যেমন আমাদের হয় কোনো সিনেমা থেকে যদি কোনো সেলিব্রিটি বা নায়ক টায়ক আসে, নাও আসে, কেউ যদি বলে জানিস ওদের পার্টিতে আমরা যাব খেতে, তুমি ঢাক ঢোল পিটিয়ে সব বন্ধু বান্ধবকে বলতে শুরু করবে, জানিস তো আমি না ওই যে বাংলার অমুক আছে বা অমুক সিরিয়াল করে, তাদের বাড়িতে নেমন্তন্ন, সে আমার আত্মীয় হয়। যেমন একটা গল্পবোধ হয় সেলিব্রিটিদের নিয়ে, তপনও কিন্তু লেখক সম্পর্কে তার যে ধারণা ছিল, সেই ধারণার জন্য সে বলছে সেই তিনিই নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়। হ্যাঁ, এখন যেমন ছাপাটা কোনো ব্যাপারই না, আমাদের কাছে কিছুই না। মানে অন্নপ্রাশন বলো, বিয়ে বাড়ি বলো, মরা বলো, যাই বলো না কেন, আমরা প্রত্যেকটাই কিন্তু এখন ছাপানো। তখন কিন্তু অত সহজ ছিল না। এবং যখন পত্রপত্রিকা ছাপানো হতো কিংবা গল্প একটা কোনো পত্রিকায় ছাপানো হতো, সেটার তার যে আনন্দ, সে আনন্দ কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয়। তো বলছি তার গল্প ছাপা হয়। আর আরেকটা আঙ্গিক হচ্ছে কি, তখনকার সময় যাদের গল্প ছাপা হয়ে আসতো, তারা একটা উঁচু দরের, উঁচু লেভেলের, বুঝা গেছে? অনেক বই ছাপা হয়েছে মেসোমশাইয়ের, তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক।
সে বুঝতে পেরেছে যে মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। বোঝা গেছে? লেখক কিন্তু সত্যিকারের। এটা যেন তার আত্মবিশ্বাসই কোলাচ্ছে না। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। সত্যিই তো, তোমার ঘরে যদি দেব আসে কিংবা প্রসেনজিৎ আসে, তো তোমার যেমন অবস্থা হবে তারও ঠিক সেই রকম হয়েছে। জানতো না লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। যে আমাদের যেমন বিভিন্ন ধরনের ধারণা হয় আর কি, যারা খুব উঁচু দরের খেলোয়াড় হতে পারে, গায়ক হতে পারে, তাদের লাইফস্টাইল আলাদা, তারা থাকে আলাদা, তারা হয়তো খায় আরো বেশি দামি দামি। তো আমাদের যে একটা বদ্ধ ধারণা, হ্যাঁ, থাকে, সেটা হয়তো তাদের সঙ্গে সাক্ষাৎ হলে ভেঙেও যায় যে হায়, আমি তো পুরো ভাত 15টা ব্যঞ্জন দিয়ে মেরে দিলাম, কিন্তু তারা হয়তো তাদের শরীর চর্চা করে রাখা, শরীরকে ঠিক রাখার জন্য, শরীর চর্চা করার জন্য তারা হয়তো একটু শশা, একটু দই, একটু ছোলা, অঙ্কুরিত ছোলা, একটু দুই একটা বাদাম, এইগুলো খেয়ে তাদের দুপুর পেরিয়ে যায়। অবাক হয়ে যেতে হয় তখন যে এরা এই খাবার খায়। তপনেরও কিন্তু এই ধরনের মনে হয়েছে। কি মনে হয়েছে? যে তপনের বাবা, ছোট মামা এবং মেজো কাকুর মতোই মানুষ। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের যে আমার বাবা কাকার মতোই কি সে মানুষ? না, নিশ্চয়ই না। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। তপনের কিন্তু এখানে জ্ঞান চক্ষু খুলে গেল। কি আশ্চর্য! কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। নিছক মানুষ বলতে একটা সাধারণ মানুষের মতো মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেন, আরে ব্যাস, এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন, চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমান। এইগুলো না সে চাক্ষুষ করার পরে অবিশ্বাস্য মনে হতে লাগলো তার কাছে। যাই হোক, তাছাড়া ঠিক ছোট উম, মামাদের মতো খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত তিনি বলেন এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে। তারপরে হয়তো সাধারণ মানুষের মতো সিনেমা দেখতে চলে যায় এবং কিংবা হয়তো কোথাও বেড়াতে বেরিয়ে পড়েন। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। গ্রীষ্মের ছুটি ছিল সেই সময়টা, যার জন্য সে কয়েকদিন থেকে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, সামারের সামার ভ্যাকেশন। মেসোমশাইও তো কলেজে পড়ান, তাহলে তারও ছুটি আছে, ফলে তিনিও থেকেছেন। তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহ জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনে। আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। সে এখন বুঝতে পেরেছে যে আকাশ থেকে বা ভিন গ্রহ থেকে আসা কোনো মানুষ লেখকরা হয় না, জলজ্যান্ত একটা আমাদেরই মতো কিন্তু মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? এরপরে সে তার সেই যে সুপ্ত বাসনা, সে ওই যে বলছিলাম না যে সাহিত্য প্রেমী, তার এই স্বভাবটা যে আছে, এখন আত্মবিশ্বাসটা এতটা হয়েছে, সে ভাবছে তপনেরও তো এখন লেখক হতে কোনো বাধা নেই। মেসমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন, দিনের বেলা খেয়ে ঘুমোচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তার ছোট মাসি তার মেসমশাই যেখানে শুয়ে আছে সেই দিকে সে যাচ্ছে, ধাবিত হন। তখন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে। মানে এখানে একটা ঘটনা কিছু ঘটেছে। ঘটনাটা হচ্ছে কি, যে তপন একটা গল্প লিখেছে, মাসির হাতে সেটা পড়েছে, মাসি বলে দাঁড়া, তো মেসোকে গিয়ে দেখাচ্ছি। হুম, তখন সে আপত্তি করছে, না না করে প্রবল আপত্তি করে, কিন্তু কে শোনে তার কথা? এই আপত্তি সে শোনে না। ততক্ষণে তো গল্প ছোট মেসোমশাইয়ের হাতে চলেই গেছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে, আর হইচই করতে করতে ছোট মেসো ঘুম ভেঙে গেছে। তখন অবশ্য
মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। ব্যাপারটা হচ্ছে কি, ওই একটা প্রবাদ আছে, খাবো নাই একটুখানি দে, আর শুভ নাই খাইত্যা পাড়িয়ে দে। ও তো মনে মনেই চাইছিল যে মেসোর কাছে আমার লেখাটা যদি আমি দেখাতে পারতাম, তা মাসি সেটা সুযোগ করে দিল। এদিকে একটা তার না 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 না, নিয়ে যেও না, দেখিও না, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই যে চিৎকার চেঁচামেচি মেসোর ঘুমও ভেঙে গেছে, এটাই সে কিন্তু পুলকিত হয়েছে, কারণ মেসোমশাই গল্পটা দেখবেন, ব্যাস। দেখলেই তারপরে তার হয় প্রশংসা হতে পারে, না হয় গল্পটা হয়নি বা কিছু একটা মন্তব্য করবেন। দেখো আছে কথাগুলো, মুখে আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। তপন বলছে যে, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। কেন? রত্নের মূল্য জহুরির কাছে। যারা রত্ন নিয়ে কারবার করে তারা কিন্তু, তাদেরকে জহুরি বলা হয়। জহুরিরা কিন্তু এরাই কষ্টিক পাথরের সোনাকে যাচাই করতে পারে, কতটা খাদ আছে, কতটা পিওর, কতটা তো এইগুলো যেমন যাচাই করতে পারে জহুরিরা রত্ন, ঠিক সেই রকমই লেখালেখি, যেহেতু তুমি লেখো, তাহলে লেখালেখির বিষয়টা যাচাই করতে কে পারবেন? ছোট মেসোমশাই। একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ে শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, মেসোমশাই ওই যে বললাম একটু আহ, তার তার মধ্যেও কি ছিল না, তার মধ্যেও ছিল উম, ওই যে সহানুভূতিশীল। তো ওই সহানুভূতি তার মধ্যেও কিন্তু তিনি তখন দেখিয়েছেন, এবং তপনকে যখন ডেকে পাঠিয়েছে, ডেকে বলছেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। যাই হোক, তাকে উৎসাহ দিতে হোক, কিছু করতে হোক, তিনি এই কথা বলেছেন। একটু কারেকশন করে মানে দিলে ছাপাতে দেওয়া দেওয়া চলে। এই কথাটা যেই না বলেছে যে ওটা আবার ছাপাতেও দেওয়া যাবে, তখন প্রথমটা ভাবে ঠাট্টা করছে, বিশ্বাস করতে চায়নি। কিন্তু যখন দেখে মেসোর মুখ করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তখন মাসি বলছে, তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। এটা মাসি বলছে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, বুঝতে পারছো? যে তুমি ছাপিয়ে দাও না, তবেই তো তুমি মেসোর উপযুক্ত কাজ হবে। মেসো তেমনি করুণার মূর্তিতে বলে, তা দেওয়া যায়। আমি বললি সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবেন না। সন্ধ্যা তারা একটা পত্রিকা, তা সন্ধ্যা তারা পত্রিকার যিনি প্রকাশক বা সম্পাদক আছেন, তাকে বললে সে না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প ছাপিয়ে দেবো। ব্যাস, যেই না বলা, সে কিন্তু ভিতরে ভিতরে সত্যি খুব পুলকিত হয়েছে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, যখন সবাই বসেছে চা খেতে, ঠিক সেই সময় কথাটা উঠেছে। কি, কোন কথাটা? না, গল্পটা তপনের ছোট মেশো ছাপিয়ে দেবে। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে। এরা সবাই কোনোদিন গল্প ওর দেখেওনি, শুনেওনি। তো ওরাও ঠাট্টার মতো করে বলছে, হাসছে সবাই। কিন্তু মেসোমশাই কিন্তু বলছে, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে। দেখো, একটা লেখা, কবিতা হোক, লেখা হোক, প্রবন্ধ হোক, যাই হোক না কেন, এটা লিখতে গেলে একটা কল্পনা প্রবণ তো হতেই হবে, পাশাপাশি চোখও কিন্তু থাকতে হবে। চোখ বলতে বিষয়গুলোকে উপলব্ধি করার যে চোখ, তপনের মেসোমশাই বলছেন তপনের হাতও আছে, চোখও আছে। নচেৎ এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া। এইসবই সাধারণ ছেলেমেয়েরা গল্প লিখে থাকে, এইসব মাল মশলা নিয়েই বসে। তপন যে সেদিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা, তার অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। বোঝা গেছে যে এই বয়সের ছেলেমেয়েরা সাধারণত যে বিষয়গুলো নিয়ে লেখে, ও কিন্তু ওই দিকে যায়নি। ওর যে স্কুলের প্রথম দিনে যে গিয়েছিল, ভর্তি হয়েছিল, সেই দিনের যে তার অভিজ্ঞতা,
সেই অভিজ্ঞতার কথাটা নিয়েই সে কিন্তু গল্পটা লিখেছে। এটা কিন্তু একটা অন্য ধরনের গল্প। বলছে ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরোলে মেসো গল্প নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, কবে ছাপানো হবে আমার সেই পত্রিকায়। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো আর বাকি নেই। তখন পড়েওছি ছোটবেলা থেকে, এখন তো আরো বেশি বেশি পড়তে হচ্ছে। অতএব গল্প যে কি ধরনের হয় সেটা তার মোটামুটি এখন জানা হয়ে গেছে। শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে, এইটা তার ধারণা ছিল না। নতুন মেসোকে দেখে জানলো সেটা। তবে তার তবে তা তবে আর পায় কে তপনকে, মানে তপনকে আর কে তখন ধরে? দুপুরবেলা সবাই যখন নিঠোর নিঠোর, তখন তপন আস্তে আস্তে একটি খাতা, মানে যেটা বাড়ি তো হোম টাস্কের জন্য নিয়ে গিয়েছিল, সেই খাতাটা বিয়ে বাড়িতে যেটা নিয়ে গিয়েছিল, আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, গল্পকথক বলছেন যে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, যে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা শনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। একা শনে মানে একবারই একবারই বসে সে লিখে ফেললো একটা গোটা গল্প। লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। এ কি ব্যাপার, মানে কি হচ্ছে দেখো, পরপর প্রত্যেকটা জিনিসের স্কিল কিন্তু ডেভেলপ হবে। প্রত্যেকটা মানুষের যে যে কর্মতে নিয়োগ হোক না কেন, প্রথমটা সে জানবে না, জানতে সময় লাগবে, লজ্জা লাগতে পারে। তার যে দক্ষতাগুলো সেই দক্ষতাগুলো তখনও সে কিন্তু তৈরি করতে পারবে না। এরপর আস্তে 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 কিন্তু সে দক্ষ হয়ে উঠবে, এবং দক্ষ হলে তখন তার পূর্ণাঙ্গ রূপ পাবে প্রত্যেকটা জিনিস। সে যখন একটা গল্প লিখেছে তার আত্মবিশ্বাসটা একটু বেড়েছে, সে আবার একটু কিছু কৌশল করে লেখার চেষ্টা করছে। এমনি লিখতে লিখতে তার লেখাটা এমন জায়গায় এসে পৌঁছেছে, সে মনে করছে যে বাহ, একদম গল্পের মতোই তো হয়েছে। সে বলছে এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। সে নিজে নিজেই ভাবছে যে এখন আমি কিন্তু একজন লেখক হয়ে গেছি। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসির ও চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী মতোই। কাজেই মামার বাড়ি এলে সবকিছু ছোট মাসির কাছে সে কিন্তু বলে, গল্প করে সমস্ত। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিল। ও মাসি, আমি না আরেকটা সুন্দর গল্প লিখেছি। দিয়েছে, সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে। গল্পকথক বলছেন এটা হয় যখন বিয়ে হয়ে যায় না, আমরা যেটা একেবারে বাংলা ভাষাতে বলি খুব পাকা হয়ে গেছে আর কি। ঠিক আছে? তো একটু যেন মুরব্বি মুরব্বি ভাব, এবং সে মুরব্বি মুরব্বি ভাবে আগে যেভাবে তার সাথে মিশতো, মিলামেশার ধরনটা একটু যেন পাল্টেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানোর সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো, মানে কোনখান থেকে টুকে টুকে লিখিসনি তো? আর গেছে তখন রেগে, ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, আমি তোকে জিজ্ঞাসা করছিলাম কোথা থেকে টুকলি টুকলি করিসনি তো? রোজ তোর মেসোমশাইকে দেখায়। কিন্তু গেলেন তো গেলেনই যে। কোথায় গল্পের সে আঁটোসাঁটো ছাপা অক্ষরের গাথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন? মামার বাড়ি থেকে বাড়িতেও চলে এসছে, স্কুল খুলে যাবে, ছুটিও শেষ হয়ে এসছে, নিজের বাড়িতেও এসছে, গল্প কিন্তু আর ছাপা হয়ে আসেনি। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে তখন, যেমন করে আমাদের সকল বাড়িতেও যদি কোনো একটা পারদর্শিতা আমরা দেখাতে পারি, সেটাকে নিয়ে যেমন ঠাট্টা ইয়ার্কি টিয়ার্কি সবাই মারে। তার নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথা শিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে,
ওই যে মেসোমশাই বলেছিলেন তোর হবে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো ২-৩টে গল্প লিখে ফেলেছে, নেশায় পেয়ে গেছে তো। বুঝতে পারছো? গল্প লিখে ফেলেছে, ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্কও হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশাই পেয়েছে তাকে। আর সত্যিকার এটা কিন্তু হয়, যখন যে কাজটা প্রথম কেউ শেখে না, কেউ সাইকেল চালাতে শিখলে দেখবে, আমরাও এটা করেছি, দুপুর বেলা প্রচন্ড চড়া রৌদ্র, তখন আস্তে আস্তে সাইকেল বার করে ফুল প্যাডেলে, মানে সিটে চড়ে তো পারতাম না, ওই পা গলিয়ে দিয়ে চালাতাম, তবুও ওই সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম, রোদ্দুরকে কোনো মনেই করতাম না। তো তারও সেই গল্প লেখাটা একটা যেন নেশা হয়ে দাঁড়িয়েছে। তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটা সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। কি ঘটনাটা? এসো। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে আসন্ন সেই দিন, প্রতীক্ষিত সেই দিন এসে গেছে। কেন? হেতু? কেন আসছে? কারণ কি? সন্ধ্যা তারা নিয়ে কেন? মনে মনে ভাবছে, তাহলে কি আমার গল্প ছাপা হয়ে গেছে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে, সূচিপত্রে নামও রয়েছে, প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়, গল্প ছাপানো হয়ে গেছে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, এই যে আমাকে একটু দেখা, এই আমাকে কাড়াকাড়ি করে সবাই দেখছে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, মেসোমশাই বুঝতে পারছেন যে লেখা চমৎকার কি করে হয়েছে। দেখো, বলেন, ও একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য। মেসোমশাই বলছেন একটু আধটু কারেকশন করতে হয়েছে, নেহাত কাঁচা হাত তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ওই কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা? ওই যে মেসো নাকি কারেকশন করে দিয়েছে, এই কথাটা ক্রমশ আস্তে আস্তে সকলের কাছে ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের কথা। বাবা বলেন, তাই না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো, হুঁ, ভারী গল্প লেখা। মেজ কাকু বলেন, তা ওই রকম একটা লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। বলছে, ওই তোর মতো যদি এরকম একটা লেখক মেসো আমাদের থাকতো না, আমরাও লিখতে পারতাম। তাচ্ছিল্য করা, অবহেলা করা, ঠাট্টা করা, যেমন হয় আর কি। ছোট মাসি আত্মপ্রসাদের আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। মাসি কি করছে? খুব আনন্দের সঙ্গে ডিম ভাজা আর চা খাচ্ছে, আর মেসো শুধু কফি। মেসো তখন কফি খাচ্ছেন। আজ আর অন্য কথা নেই, যে কি কেমন আছে, কি অমুক, এসব কথা নেই, শুধু এরই কথা, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। সত্যি, নতুন মেসো এত মহত্ব না হলে, তার এত মহান ব্যক্তি না হলে সে কি এত বড় পত্রিকা ছাপিয়ে দিতে পারতো? তাছাড়া তার ইচ্ছা না হলে, একটা সৎ ইচ্ছা না থাকলে কি এরকম ছোট্ট একটা বাচ্চার গল্প ছাপিয়ে দিত? এরকম তার বিভিন্ন মহত্বের কথা উঠছে। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়েও ছুতো? না, ছুতো না। এইসব তার গর্বের কথাগুলো এরা বলাবলি করছে। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে, তখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ সে আর কিন্তু খুঁজে পাচ্ছে না। দেখো কেন। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন, শুনি। মা এতক্ষণে বলছে, তপন তুই নিজের মুখে একবার পড় না, তোর গল্পটা শুনি। বাবা, তোর পেটে পেটে এত, মাও বলছে যে তোর পেটে পেটে এত বিদ্যা, আমি তোর মা, তবুও আমি জানিনি। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে,
কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনপড়া, তপনের অপরিচিত। আমি তো এইভাবে লিখিনি। এর মধ্যে তপন কোথা? তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত মেসোমশাই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কি রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। পায়া মানে মানে একটা গর্ব, এটা ব্যাপারটা বোঝাতে চেয়েছে। সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হয়ে গেল, কথা বলতে পারছিস না অত্যন্ত আহ্লাদে, খুব খুশি হয়ে? তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধ্বনি ধ্বনি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশোয় তপনের গল্প ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন হাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে, জামাটা তুলে চোখ মুছছে, কাঁদছে সে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হোক, না হয় না হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। বুঝতে পারছো? আসলে মেসোমশাই কি করলেন, পুরো গল্পটাকেই আত্মীয়া মানে আত্মীয় হয় তার গল্প নিয়ে গেছে বড় মুখ করে। এখন যারা এইসব পত্রিকা পড়েন, পাঠক যারা আছেন, তারা তো আর কাঁচা লেখা এই ধরনের অপ্রাসঙ্গিক বা এমনি লেখা তো তারা পড়বে না, সম্পাদক নেবে না। তাহলে সম্পাদককে তখন বলছে ঠিক আছে, ঠিক আছে, আমি কারেকশন করে দেবো গল্পটা। দিয়ে তিনি কারেকশন করতে 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 গল্পটা একটা নতুন অন্য গল্প রূপ পেয়ে গেছে। তপনের যে চিন্তা ভাবনা, তার গল্পের যে বিষয়, সেগুলো পরিবর্তন হয়ে গেছে। যার জন্য তপনের এত খারাপ লাগছে যে আমি শুধু কি ওই নামটা শ্রী তপন কুমার রায় এইটা ছাপা অক্ষর না, আমি এরপরে শপথ নিলাম, যদি আমাকে গল্প কখনো ছাপাতে দিতে হয় সে নিজে গিয়ে দেবে। কারণ সে অন্যের গল্প নিজে যেন তাকে কখনো পড়তে না হয়। এই যে একটা শিশু মনের আঘাত, অর্থাৎ একজন সৃষ্টিকর্তা, তার রবীন্দ্রনাথ বলেছেন আজ সৃষ্টি সুখে উল্লাসে মোর মুখ হাসে মোর প্রাণ হাসে। সৃষ্টির সুখ একটা আলাদা, সেই সুখ থেকে কিন্তু মেসোমশাই বঞ্চিত করেছে তপনকে। এখন প্রশ্ন হতে পারে কেন? হতে পারে যে তিনি হয়তো চিন্তাই করেননি যে শিশু মনে এই ধরনের আঘাত হতে পারে। তিনি হয়তো ভাবেননি। তিনি আত্মমর্যাদা নিজের দেখতে গিয়েছেন যে যদি আমি কথা দিয়েছি যদি না ছাপায় তাহলে হয়তো তিনি সেভাবে কারেকশন করে ফেলেছেন, এবং নিজের যে কৃতিত্ব একটা সেটাও বড় করে দেখানোর জন্য তিনি হয়তো গল্পকে এইভাবে করেছেন। তাহলে তপনের দেখো দুটো জায়গাতে জ্ঞান চক্ষু খুললো। একটা হচ্ছে তপনের মেসো যে লেখক, আর তপনের যে লেখক সম্পর্কে একটা বদ্ধ ধারণা ছিল, একটা কল্পনা ছিল যে এরা হয়তো এই এই জগতেরই নয়, এদের হয়তো সাধারণ মানুষের মতো আচরণও নয়। কিন্তু সেইখানটাতে তার একটা জ্ঞান চক্ষু খুলেছে, অর্থাৎ জ্ঞান হয়েছে। আর একটা জ্ঞান যদি পরোক্ষভাবে বলি, তাহলে তার লেখা, যে লেখাটা সে লিখেছিল অথচ সেই লেখাটা ছাপানো হয়নি, এই জায়গাতে তার যে একটা আঘাত পাওয়া, সে আঘাত থেকে তার যে একটা জ্ঞান, সেখানেও কিন্তু তার জ্ঞান চক্ষু খুলেছিল। কেমন লাগলো গল্পটা? আশা রাখি সবাই বুঝতে পেরেছো। আজ নতুন যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো প্রত্যেককে সাবস্ক্রাইব করে রাখতে, নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে। আর যদি ভালো লাগে একটা লাইক করবে।